হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদেরকে নতুন ভিডিওতে একটি স্বাগত জানাই। আজ থেকে আমরা একটি নতুন পর্ব শুরু করছি, যেখানে আমরা অনেক অজানা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনারা যদি পাশে থাকেন, আমরা আগামী দিনে এই সিরিজটা কন্টিনিউ করতে চাই। আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত। আসলে বৃষ্টি আমাদের কাছে একটি আবেগের নাম এবং আমরা জানি যে আমাদের এই যে তীব্র দাবদাহ গরম চলছে, আমরা অনেকেই বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকি। কিন্তু কিছু করার থাকে না। প্রাকৃতিক নিয়মে যতদিন না বৃষ্টি হচ্ছে, আমাদেরকে ওয়েট করে থাকতে হয়। কিন্তু কৃত্রিম বৃষ্টিপাতে আমরা কিন্তু এখন সেই আমাদের টেকনোলজি বা সায়েন্স উন্নত হয়ে গেছে যে আমরা যেদিন পারবো, যেদিন যখন খুশি আমরা কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারি। আমরা জেনে নিই যে এই বৃষ্টিপাতটা ন্যাচারালভাবে কিভাবে ঘটে সেটা আমরা দেখেছি যে সূর্যালোক জলাভূমির ওপর পড়ার পর জল বাষ্পীভূত হয়ে আকাশে যায় এবং আকাশে যাওয়ার পর জলকণাগুলো ধীরে ধীরে জমাট বেঁধে একটি বড় জলকণায় পরিণত হয় এবং সেখান থেকে আমরা দেখেছি বৃষ্টি নামে। এই যে জলকণা আকাশে যাওয়ার পর বাষ্পীভূত হওয়ার পর জলকণাগুলো আকাশে যাওয়ার পর সেগুলো ঘনীভূত হওয়ার পর কিন্তু বৃষ্টিপাত ঘটে। এখন প্রশ্ন, এই যে জলকণাগুলো ঘনীভূত হওয়ার পর নেমে আসছে, এই ঘনীভবনটা কিন্তু প্রকৃতিক নিয়মে ঘনীভবনটা হতে গেলে অনেকটা কিন্তু সময় নেয়। এইটা কিন্তু আমরা কৃত্রিমভাবে যদি এই ঘনীভবনটা করি তাহলে কিন্তু এই সময়টা কিন্তু অনেকটা কমে যায়। আর কৃত্রিম বৃষ্টিপাত এই ঘটনাটাই কিন্তু ঘটে, অর্থাৎ এই যে জলকণাগুলো ঘনীভবনের সময়টাকে আমরা কিন্তু কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে অনেকটা কমাতে পারি। কৃত্রিম বৃষ্টিপাতে কি করা হয় চলুন আমরা দেখে নিই। কৃত্রিম বৃষ্টিপাতে যেটা করা হয় যে একটি এরোপ্লেন থেকে আমরা দেখতে পাবো যে কিছু আর্টিফিশিয়াল পদার্থ আকাশের মধ্যে বা মেঘের মধ্যে কিন্তু স্প্রেড করে দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি সাহায্য করে ওই জলকণাগুলোকে ঘনীভূত করার ক্ষেত্রে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্লাইডটার মধ্যে যে অনেক জলকণা কিন্তু রয়েছে, দেখুন সমস্ত জলকণা কিন্তু নিচের দিকে কিন্তু গড়িয়ে পড়েনি। কিছু জলকণাই একমাত্র কিন্তু নিচের দিকে গড়িয়ে পড়েছে। এর কারণ হচ্ছে যে যেই জলকণাগুলো ভারী হয়েছে বা আয়তনে বড় হয়ে গেছে ক্রমাগত, তারাই কিন্তু নিচের দিকে গড়িয়ে পড়েছে। কিন্তু যেই জলকণাগুলোর সাইজ তুলনামূলক ছোট, তারা কিন্তু গড়িয়ে পড়েনি। অর্থাৎ একটি জলকণায় কিন্তু একাকী সে গড়িয়ে পড়ে না নিচের দিকে বা বৃষ্টি আকারে কিন্তু মাটিতে পতিত হয় না। অর্থাৎ অনেকগুলো জলকণা যখন এক জায়গায় হয়ে একটি বড় জলকণা সৃষ্টি করে, তখনই কিন্তু সে মাটিতে নেমে আসে। তো দেখুন এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এরোপ্লেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে এরোপ্লেন থেকে দেখুন কোনো একটা জিনিস কিন্তু এখানে স্প্রে করে দেওয়া হচ্ছে। এই যে জিনিসটা এখানে স্প্রে করা হয় এই আর্টিফিশিয়াল রেন বা কৃত্রিম বৃষ্টিপাতে, সেটা হচ্ছে এজিআই, যেটাকে আমরা বলে থাকি সিলভার আয়োডাইড, বা অনেক সময় এইখানে স্প্রে করে দেওয়া হয় যেটা হচ্ছে ড্রাই আইসও অনেক সময় কিন্তু স্প্রে করা হয়। এই ড্রাই আইস কি না, এই ড্রাই আইস হচ্ছে যে সলিড CO2 বা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে আমরা ড্রাই আইস বলে থাকি এবং এই সলিড CO2 বা কঠিন কার্বন ডাইঅক্সাইড এর টেম্পারেচার হচ্ছে দেখুন -78 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই যে ড্রাই আইস সেটা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু ঠান্ডা। এবং এই যে এজিআইটাকে এখানে কেন স্প্রে করা হয়, এজিআই অথবা ড্রাই আইস যে কোনো এখানে একটি স্প্রে করা হতে পারে। এজিআইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, অর্থাৎ যে কি করছে যে জলকণাগুলোকে কিন্তু এক জায়গায় আনছে বা অনেকগুলো জলকণাকে এক জায়গায় এনে একটি বড় জলকণায় কিন্তু পরিণত করছে। অর্থাৎ হাইগ্রোস্কোপিক এই যে কথাটার মানে হচ্ছে যে যা জলকে আকর্ষণ করে বা জলকে অনেকগুলো জলকণাকে এক জায়গায় আনতে সাহায্য করে। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন যে এই যে এরোপ্লেন রয়েছে এখান থেকে দেখুন জাস্ট স্প্রে করা হচ্ছে এজিআই বা আমরা যেটা বললাম যে ড্রাই আইস, যে কোনো একটা স্প্রে করা হচ্ছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বৃষ্টি ঘটছে, অর্থাৎ লিকুইড H2O কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে জলকণাগুলো যেগুলো আকাশে ঘনীভূত হয়েছিল সেগুলো কিন্তু একটা বড় জলকণায় পরিণত হয়ে কিন্তু নিচের দিকে নেমে আসছে। এই যে এজিআই, আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো যে এজিআই কি কেন এখানে হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স হিসেবে ভালো স্প্রে করা হয়। অ্যাকচুয়ালি এজিআইয়ের যে ক্রিস্টাল, এই ক্রিস্টালটা কিন্তু লাইক দ্যাট আইস, অর্থাৎ বরফের মতোই কিন্তু তার ক্রিস্টাল। আমরা এখানে দেখতে পাবো এই স্লাইডে যে এইটা হচ্ছে দেখুন আইস ক্রিস্টাল, এটা একটা হেক্সাগোনাল ক্রিস্টাল, অর্থাৎ ষড়ভুজাকার বলতে পারি, হেক্সাগোনাল ক্রিস্টাল এই টাইপের, অর্থাৎ একদম ষড়ভুজাকার ক্রিস্টাল আইসের।
ঠিক তেমনই সিলভার আয়োডাইডের যে ক্রিস্টাল সেটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাবো আমরা, এটাও কিন্তু একটা ষড়ভুজাকার কিন্তু ক্রিস্টাল। সিলভার আয়োডাইডের যে ক্রিস্টাল সেটাও কিন্তু একটা ষড়ভুজাকার ক্রিস্টাল। অর্থাৎ আইসের ক্রিস্টাল এবং সিলভার আয়োডাইডের যে ক্রিস্টাল, এই দুটো ক্রিস্টালের সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে। অর্থাৎ এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখুন আইসের ক্রিস্টাল, এবং এই যেগুলো আছে এইগুলো আমরা দেখতে পাবো কিন্তু এজিআই এর ক্রিস্টাল। অর্থাৎ এখানে যেটা ঘটে অ্যাকচুয়ালি যে এজিআইকে যখন আমরা স্প্রে করে দিই, এজিআই চারিদিকে কি হয় অনেকগুলো জল, যদি আমরা এটাকে এজিআই হিসেবে কনসিডার করি, তার চারিদিকে কি হয় অনেকগুলো জলকণা কিন্তু একসঙ্গে এজিআই চারিদিকে জমে একটি বড় জলকণাতে কিন্তু পরিণত হয়। কারণ এজিআই এর ক্রিস্টাল এবং আইসের ক্রিস্টালের যে শেপ সেটা কিন্তু সেম, এই জন্যই কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটছে, বা এজিআইকে আমরা কিন্তু প্রেফারেবল সাবস্টেন্স হিসেবে আমরা কিন্তু ব্যবহার করছি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ড্রাই আইস, যেটা আমরা আগের স্লাইডে বললাম যে এইটাকেও তো আমরা স্প্রে করি আর্টিফিশিয়াল রেনের ক্ষেত্রে, কিন্তু কেন ড্রাই আইস আমরা স্প্রে করি? কারণ ড্রাই আইস আমরা দেখবেন শেয়ার করলাম যে ড্রাই আইসের টেম্পারেচার হচ্ছে প্রায় -78 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে ড্রাই আইসের কিন্তু আমরা দেখতে পাবো যে ড্রাই আইসের টেম্পারেচার হচ্ছে -78 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই যে এত কম টেম্পারেচার, এই কম টেম্পারেচারটার জন্যই আমরা একে কিন্তু স্প্রে করি আর্টিফিশিয়াল রেনে। কারণ জলকণাগুলোকে ঘনীভূত করতে গেলে, অর্থাৎ একটা জলকণার চারিদিকে অনেক জলকণাকে আনতে গেলে এই লো টেম্পারেচারটা কিন্তু দরকার হয়। প্রাকৃতিক নিয়মে এই লো টেম্পারেচারটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু একটি বড় জলকণা পরিণত হবে না, এবং সেই জলকণাটি মাটিতে বৃষ্টিরূপে পড়বে না। কিন্তু এই ড্রাই আইস বা কঠিন কার্বন ডাই অক্সাইড বা সলিড CO2 যেটা ব্যবহার করার ফলে এই ওপরের অংশের টেম্পারেচারটা আকাশের কিন্তু অনেকটা কমে যায়, অর্থাৎ মেঘের টেম্পারেচারটা কমে যায়, যার ফলে কি হয় যে জলকণাগুলো ছোট ছোট জলকণাগুলো কাছে আসে এবং একটি বড় জলকণায় পরিণত হয়ে বৃষ্টিপাত ঘটে। অর্থাৎ এই যে দুটো জিনিস আমরা ব্যবহার করছি, অর্থাৎ এজিআই কে এখানে হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স বা জল আকর্ষণকারী পদার্থ হিসেবে ব্যবহার করছি, এবং ড্রাই আইসকে ব্যবহার করছি, যেটা বললাম যে এর যে পারপাসটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচারটা কমিয়ে জলকণাগুলোকে এক জায়গায় করছি। অর্থাৎ দুটোরই পারপাস সেম, কিন্তু দুটো কিন্তু দুভাবে কাজ করছে। অর্থাৎ এই যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে আমরা কিন্তু এজিআই অথবা ড্রাই আইস যে কোনো কিন্তু একটা স্প্রে করে আমরা কি করতে পারি, দুটো বৃষ্টিপাতটা নামিয়ে আনতে পারি। এখন এইটা অনেকটা কিরম ব্যাপার জানেন, যেটা হচ্ছে যে আমরা দেখবেন যে আমরা গাছ থেকে ফল পাড়ার পর অনেক সময় দেখবেন যে আর্টিফিশিয়াল পদার্থ ব্যবহার করে সেই ফলটাকে পাকিয়ে ফেলি। যেমন ইথিলিন, আমরা দেখেছি কার্বাইড ইউজ করি। তো ফলটার অ্যাকচুয়ালি সময় হয়নি, তার আগেই ফলটাকে আমরা পাকিয়ে ফেলছি। ঠিক তেমনই অর্থাৎ জলকণাগুলো ছোট ছোটভাবে তৈরি হয়েছে, কিন্তু সেই জলকণাটার এখনো পড়ার সময় হয়নি। কিন্তু এজিআই বা CO2 কি করছে, ওই দুটো জলকণাকে একসঙ্গে মার্জ করে দিয়ে বা তিনটে জলকণাকে একসঙ্গে মার্জ করে দিয়ে সেই ফলটাকে পাকিয়ে দেওয়ার মতো একটি বড় জলকণা তৈরি করছে এবং সেটাকে দ্রুত মাটিতে কিন্তু নামিয়ে আনছে। তো এই হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত, অর্থাৎ এই যে ঘনীভবনের সময়টাকে, অর্থাৎ ছোট ছোট জলকণাগুলোকে এক জায়গায় বড় জলকণায় পরিণত করার ক্ষেত্রে কিন্তু এজিআই বা CO2 কিন্তু কাজ করছে। এজিআই হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স হিসেবে, অর্থাৎ জল আকর্ষণ করে কারী পদার্থ বা অনেক জলকণাগুলোকে এক জায়গায় করে বড় জলকণায় পরিণত করছে, আর কার্বন ডাই অক্সাইড কী করছে, উষ্ণতাটাকে কমিয়ে দিয়ে জলকণাগুলোকে এক জায়গায় করছে। দুটোর ফাংশন আলাদা, কিন্তু দুটোর পারপাসটা কিন্তু একই। এবার আমরা দেখব যে এই যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে পারছি আমরা, এটার প্রয়োগ আমরা কোথায় দেখতে পাই। দেখুন, এটার প্রয়োগ আমরা দেখতে পাবো মরুভূমি অঞ্চলে, যেখানে অ্যাকচুয়ালি দেখতে পাবো যে জলাভূমির পরিমাণ অ্যাকচুয়ালি অনেক কম, এবং সেই জলাভূমির পরিমাণ যেহেতু কম, তাই জল ওপরের দিকে কম বাষ্পীভূত হয়, তাই জলকণার পরিমাণই এমনি খুব কম আকাশের মধ্যে মরুভূমি অঞ্চলে। কিন্তু আমরা যখনই এজিআই বা CO2 স্প্রে করে দেবো, তখন এই যে কম জলকণা যেগুলো, একই যে কম জলকণার পরিমাণ, কিন্তু এই সমস্ত জলকণাগুলোকে এক জায়গায় এসে একটি দ্রুত বড় জলকণায় পরিণত করে সেটা কিন্তু বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করবে। তো এছাড়া আমরা কোথায় দেখতে পাই এই আর্টিফিশিয়াল রেনের প্রয়োগ? না, আমরা দেখতে পাই ধরুন এরকম কোনো ঘটনা হলো যে এই একটা ধরুন স্থান, এই একটা ধরুন স্থান। এখন এইটা হচ্ছে A স্থান, ধরুন এটা হচ্ছে B স্থান। এখন আমরা হয়তো পার্টিকুলারভাবে চাইছি যে এ স্থানেতে বৃষ্টিপাত আমাদের হোক, কিন্তু বি স্থানেতে বৃষ্টিপাত আমরা হওয়াতে চাইছি না। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা কিন্তু একটা এরিয়ার মধ্যে হয়তো অবস্থিত, এই দুটো জায়গায়। তো ঘটনাটা কি হচ্ছে যে এ স্থানেতে আমরা বৃষ্টিপাতটাকে ঘটাতে চাইছি, যে এইখানে হোক, এখানে আমরা বৃষ্টিপাত ঘটাতে চাইছি না। এখন এখানে তখন আমরা কি করব, যে ওই আর্টিফিশিয়াল এজিআইকে কিন্তু আমরা স্প্রে করে দেবো বা ড্রাই আইসকে স্প্রে করব। দিয়ে কি করব, যে এই স্থানেতেও যে জলকণাগুলো ছিল, অ্যাকচুয়ালি কি হবে, যে এজিআই স্প্রে করার ফলে এই জায়গার জলকণাগুলো কিন্তু এই জায়গায় মুভ করে যাবে, দ্রুত মুভ করে যাবে, এবং মুভ করে কি হবে,
যে এখানেই একমাত্র বড় বড় জলকণা তৈরি হবে এবং এ স্থানেতেই বৃষ্টিপাত ঘটবে। এবার যেহেতু এইখান থেকে জলকণাগুলো চলে যাচ্ছে এই দিকে, তাই এইখানে জলকণা আর থাকছে না, তার জন্য কিন্তু বি স্থানে কিন্তু বৃষ্টিপাত হবে না। এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল, এটা আপনাদের সঙ্গে কোনো মন গড়া তথ্য শেয়ার করছি না। ২০০৮ সালে আমরা দেখতে পেয়েছিলাম যে বেজিংয়ে অলিম্পিক্স খেলা অনুষ্ঠিত হয়েছিল। তো বেজিংয়ে অলিম্পিক্স গ্রাউন্ডে বৃষ্টি হওয়ার কিন্তু কথা ছিল যেদিন অলিম্পিক সেরিমনি শুরু হবে। তো ওপেনিং সেরিমনি, কিন্তু সেই স্থানেতে অ্যাকচুয়ালি চীন গভর্নমেন্ট চাইছিল না যে বৃষ্টিপাতটা হোক। তারা বৃষ্টিপাতটা, অথচ আকাশে জলকণার পরিমাণ বেড়ে গেছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন বৃষ্টিপাতটা অ্যাকচুয়ালি যেখানটায় অলিম্পিক্স হবে সেখানে না ঘটিয়ে অন্য স্থানে, একটু দূরবর্তী স্থানে বৃষ্টিপাতটাকে ঘটানো হয়েছিল। দিয়ে কি করা হয়েছিল যে যেখানে অলিম্পিক হবে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা ঘটাতে দেওয়া হয়নি। ঠিক আছে? এইটুকুই হচ্ছে আজকের ভিডিও। এইভাবে আমরা কৃত্রিম বৃষ্টিপাতের প্রয়োগ দেখতে পাচ্ছি এবং আমরা যেটা বললাম যে যেখানে অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চল বা এগুলোতেও কিন্তু এইভাবে বৃষ্টিপাত ঘটানো হয়। দুবাইয়ে এরকম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। ভারত সরকার এরকম কয়েকবার বৃষ্টিপাত ঘটিয়েছে। ভারতে ১ম মহারাষ্ট্রে যে অংশগুলোতে বৃষ্টি কম হয় সেখানে কিন্তু বৃষ্টিপাত ঘটানো হয়েছে। যদিও এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোটা অনেকটাই বেশি সময় সাপেক্ষ থেকেও ব্যাপার হচ্ছে যে অনেকটাই বেশি খরচ সাপেক্ষ। হয়তো বৃষ্টিপাত ঘটানো যায় কিন্তু খরচ হয় অনেক। ঠিক আছে? এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার করবেন এবং এইভাবে বাংলাতে আরও বেশি এরকম তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ এবং আজকের ভিডিও শেষ করলাম। লাইক করবেন, ভিডিওটাকে কমেন্ট করবেন এবং আপনাদের অভিমত জানাবেন। থ্যাংক ইউ।